এই গল্পটা আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অংশ। আমার দিদিমার একটা শখ ছিল বিস্কো ডালস মানে ইউরোপিয়ান পোর্সেলিন পুতুল সংগ্রহ করার। আমি সবসময় সেই পুতুলগুলোকে ভাসি পেতাম, বিশেষ করে যখন দিদিমার বাড়িতে থাকতে হতো আর আমাকে সেই কালেকশন রুমেই ঘুমাতে হতো। প্রায় 2-6 জোড়া চোখ যা পুরো রাত তোমার দিকে চেয়ে থাকে, এই ভাবনাতেই আমার আত্মা কেঁপে উঠত। কিন্তু আমার দিদিমা ওসব পুতুল খুব ভালোবাসতেন। একদিন তিনি আমাকে নতুন ফ্ল্যাটে ওঠার সময় একটা পুতুল উপহার দিলেন। আমি না করতে পারিনি। মীরা, এর খেয়াল রেখো। দিদিমা বললেন। ঠিক আছে, আমি অনিচ্ছাসেতেও বললাম। আর বাক্স খুলছিলাম, আমি টেবিলে রাখা পুতুলটার দিকে তাকালাম। এর কোনো নাম আছে? আমি জিজ্ঞেস করলাম। না, তুমি এর নাম দাও, তাতে তোমাদের সম্পর্ক গভীর হবে। তিনি বললেন। জানো এর সবচেয়ে স্পেশাল ব্যাপার কি? তিনি পুতুলের চুলগুলো মমতা দিয়ে ছুঁজে বললেন, এর চুল। হ্যাঁ, ঠিক আছে। আমার দিদিমার পুতুলের প্রতি ভালোবাসা ছিল প্রবল। আমাকে আমার সব জিনিস বের করে নতুন বাসায় গুছিয়ে নিতে পুরো একদিন লেগে গেল। কিন্তু সব শেষ হলে আমি নতুন ফ্ল্যাটে গর্ব অনুভব করলাম। ফ্ল্যাটটা বেশ বড়, ওপেন লিভিং আর ডাইনিং এরিয়া, সাথে বড় রান্নাঘর। একটা বড় সিঙ্গেল বেডরুমও ছিল। শেষ জিনিস যেটা রাখতে হলো তা ছিল আমার হ্যামস্টার চিন্টু। আমি চিন্টুর খাঁচাটা বেডরুমের একটা শেলফে রাখলাম। চিন্টু, আমাদের নতুন বাসায় স্বাগতম, আমি ছোট্ট হ্যামস্টারটাকে বললাম। চিন্টু তার গোফটা নাড়াল। আমি ওর খাঁচায় একটা দিয়ের স্ন্যাক দিলাম আর চলে গেলাম লিভিং রুমে বাবা মা আর দিদিমার কাছে। আমরা বাইরে খেতে যাচ্ছিলাম। মীরা, রেডি তো? বাবা জিজ্ঞেস করলেন। হ্যাঁ। দরজা দিয়ে বের হওয়ার আগে আমার হঠাৎ পুতুলটার কথা মনে পড়ল। 1 মিনিট দাঁড়াও। আমি পুতুলটা তুলে নিলাম। সে খুব সুন্দর ছিল। তার ছোট ছোট বাদামি চুল ছিল যা কাঁধ পর্যন্ত নেমে এসেছিল, আর ছিল কোপটানো। তার চোখ ছিল গভীর নীল, আর পরনে ছিল কালো সাদা ড্রেস, পায়ে ছিল কালো জুতো। মোটের ওপর সে ছিল এক অপূর্ব পুতুল। আমি মনে করি এর নাম এমিলি রাখব, আমি দিদিমাকে বললাম। তিনি মাথা নেড়ে সম্মতি দিলেন, কিন্তু আমি পুতুলটাকে আমার রুমে রাখতে চাইনি। তাই আমি তাকে ডাইনিং রুমের এক উঁচু শেলফে রেখে দিলাম। তাতে আমি তাকে দেখতে বা ভাবতে বাধ্য হব না, কিন্তু দিদিমা এলে তিনি তাকে দেখতে পারবেন। তারপর আমরা খেতে চলে গেলাম। এটাই ছিল প্রথমবার আমি একা থাকছিলাম। ফাঁকা ফ্ল্যাটে ফিরে আসাটা নতুন অনুভূতি ছিল, কিন্তু আমি আমার স্বাধীনতা উপভোগ করছিলাম। আর বড়দের দুনিয়ায় পা রাখার উদযাপনে আমি টিভি দেখতে দেখতে একটা আইসক্রিম টোপ খেয়ে ফেললাম। আমি সিদ্ধান্ত নিলাম তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ব, কারণ পরদিন আমার নতুন চাকরির প্রথম দিন ছিল। আমি একটা ফ্যাশন ম্যাগাজিনে অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ পেয়েছিলাম, আর ভেবেছিলাম যে রাতের ভালো ঘুম দরকার। আইসক্রিমটা ফ্রিজে রেখে আমি আমার রুমের দিকে রওনা দিলাম। ডাইনিং রুমে দাঁড়িয়ে আমি উপরের শেলফে রাখা পুতুলটাকে দেখলাম। গুড নাইট, এমিলি, আমি বললাম। রাতে আমার ঘরটা বেশ আওয়াজ করে, কারণ চিন্টু রাতে খুব অ্যাক্টিভ থাকে। আমি ওর চাকা ঘোরার আওয়াজ শুনতে শুনতেই ঘুমিয়ে পড়ি। পরদিন সকাল 6টার দিকে উঠে আমি বিরক্ত হয়ে গেলাম। আমি পা রাখলাম কিছু সূর্যমুখীর বীজের খোসার ওপর। আমি তা তুললাম আর অবাক হয়ে গেলাম। এগুলো এখানে এলো কিভাবে? চিন্টুর খাঁচা তো আমার বেড থেকে 5 ফুট দূরে। আমি ওপরে তাকালাম আর থমকে গেলাম। দরজাটা হালকা খোলা ছিল, যদিও আমি নিশ্চিত ছিলাম আমি তা বন্ধ করেছিলাম। আমি প্রাইভেট টাইপের মানুষ, আর আমি অসহায় যখন কেউ ঘুমের সময় দরজা খোলা রাখে। আমি দরজার কাছে গেলাম আর তা বন্ধ করে চেক করলাম কোনো সমস্যা আছে কিনা, কিন্তু ল্যাচ তো নড়েই না। আমার দেরি হচ্ছিল, তাই আমি সেটা নিয়ে আর ভাবলাম না।
বীজের খোসা ফেলে দিলাম, চিন্টুকে খেতে দিলাম, আর কাপড় বদলালাম। এই ঘটনাটা চলতেই থাকো মাসের পর মাস। প্রতিদিন না হলেও প্রায়ই সকালে আমি দেখতাম দরজা খোলা, আর ঘরের ছোট ছোট জিনিস এলোমেলো। তখনই আমার মনে হলো কিছু তো একটা গোলমাল আছে। একদিন দেখি চিন্টুর পুরো একটা খাবারের প্যাকেট মেঝেতে ছড়িয়ে আছে। সেই দিন থেকেই আমার ঘুমের সমস্যা শুরু হলো। কিন্তু আমার চাকরি এত ব্যস্ততায় কাট যে ক্লান্তি সব চিন্তাকে জয় করে ফেলত। আমি লক্ষ্য করলাম চিন্টু বদলে যাচ্ছে। সে চিকেন হয়ে যাচ্ছিল, আর রাতে চাকা ঘোরানো বন্ধ করে কাগজের নিচে বা ওর ছোট টাওয়ারে লুকিয়ে থাকত। রাতগুলো এখন অনেক শান্ত ছিল। আমি এখন অন্যরকম আওয়াজ শুনতে পেতাম। প্রতিদিন রাত 2 বা 3টার সময় আমি শুনতাম কিছু একটা পড়ে যাওয়ার শব্দ, তারপর পায়ের শব্দ বা হালকা ফিসফিস আওয়াজ। আমি কয়েকবার উঠে দেখার চেষ্টা করেছি, কিন্তু কখনো কিছুই পাইনি। শেষে এসব আমি উপেক্ষা করেই শিখে ফেললাম, যেমন চিন্টুর আওয়াজকে উপেক্ষা করতাম। চাকরি আমাকে এত ব্যস্ত রাখত যে এসব ভাবার সঙ্গী থাকত না। কয়েক সপ্তাহ পরে আমার দিদিমা ঠিক করলেন আমার ছুটির দিনে এসে আমাকে দেখবেন। আমরা পুরো দিন শপিংয়ে কাটালাম। আমি আমার অ্যাপার্টমেন্টে তার জন্য চা বানাচ্ছিলাম, আর তিনি তখন সেই পুতুলটার সঙ্গে কথা বলছিলেন, যেটার কথা আমি প্রায় ভুলেই গেছিলাম। এমিলি খুব একা লাগছে, তিনি বললেন। আমি কিচেন কাউন্টার থেকে তাকিয়ে বললাম, হ্যাঁ ঠিক আছে, কেন না ওর জন্য চা বানাই। আমি হেসে একটা টিটির কাপ বের করলাম। আমি সবকিছু সাজিয়ে দিলাম, আর যেখানে দিদিমা তাকে বসিয়েছিলেন সেই টেবিলে বসে পড়লাম। একটা পুতুলের সঙ্গে চা খাওয়া অদ্ভুত লাগলেও দিদিমা তো ওদের খুব ভালোবাসতেন, আর আমি দিদিমাকে এত ভালোবাসি যে তার খুশির জন্য আমি রাজি থাকি। ওহ, তিনি বললেন, তুমি তো চিনি আনোনি। আমি কিচেনে ফিরে গেলাম আর চিনি নিয়ে এলাম, কিন্তু আমি যখন ফিরে এলাম আমি হিম ধরে গেলাম। এমিলির মাথাটা আমার দিকে ঘোরানো ছিল, যেন সে আমার নেড়াচটা দেখছিল। আমি ঠিক করলাম বিষয়টা উপেক্ষা করব, হয়তো দিদিমাই তার মাথা ঘোরান। আমি বসে পড়লাম আর পুতুলটাকে মন দিয়ে দেখতে লাগলাম। দিদিমা, এর চুল বার হয়ে গেছে না? আমি জিজ্ঞেস করলাম। আগে ওর চুল কাঁধের উপরে ছিল, এখন কাঁধের নিচে পর্যন্ত নেমে এসেছে। আমি তো বলেছিলাম এটার সবচেয়ে স্পেশাল দিক হল এর চুল। দিদিমা বললেন, হ্যাঁ, কিন্তু আমি জানতাম না যে পোর্সেলিন পুতুলের চুল এভাবে বাড়ে। আমি জানতাম বেবি ডলস আছে যা কাঁধে বা ডায়াপার ভিজিয়ে ফেলে, কিন্তু এমন পুতুল যার চুল বার হয়, তাও আবার পোর্সেলিনের, আমার বিশ্বাস হচ্ছিল না। ভালো লাগছিল। আমরা কিছুক্ষণ গল্প করলাম, তারপর দিদিমা চলে গেলেন। আমি এমিলিকে আবার শেলফে রেখে দিলাম। ঠিক তখনই আমি খেয়াল করলাম শেলফে একটা লম্বা চুল আটকে আছে। আমার চুল তো লম্বা না, আর কেউ এসেছিল যার চুল এত লম্বা না, চুলটা এত লম্বা যে শেলফ থেকে মাটিতে পৌঁছে যাচ্ছিল। চুলের রং হালকা বাদামি, একদম পুতুলের চুলের মতো। আমি বুঝলাম এর চুল সত্যিই বাড়ছে, আর আমার গাড়ে কাটা দিয়ে উঠল। আমি তাড়াতাড়ি চুলটা ফেলে দিলাম আর ঘুমোতে চলে গেলাম। সেই রাতে প্রায় রাত 3টার সময় আমি জেগে উঠলাম চিন্টুর খাঁচা থেকে আসা একটা চিৎকারের আওয়াজে। আমি তাড়াতাড়ি লাইট জ্বালালাম, আর যা দেখলাম তাতে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। চিন্টুর গায়ে রক্ত ছিল, আর সে তার খাঁচার ভিতর পড়েছিল। না, চিন্টু! আমি চিৎকার করে তাকে তুলে নিলাম। আমি তার গলায় হালকা চাপ দিলাম, আর একটু স্বস্তি পেলাম যখন আমি তার হৃদস্পন্দন টের পেলাম। সৌভাগ্যক্রমে বাড়ির কাছেই একটা ইমার্জেন্সি পশু হাসপাতাল ছিল। আমি চিন্টুকে সেখানে নিয়ে গেলাম। ভেট বললেন,
চিন্টুর গলায় শুধু ছোট্ট একটা কাট ছিল। আর ভাগ্য ভালো যে আমি সময় মতো নিয়ে এসেছি। তারা আরও বললেন, চিন্টুর গলায় খুব পাতলা দাগ ছিল, যেন কেউ তাকে চুল দিয়ে গলা টিপে ধরেছিল। আমি বুঝতে পারলাম, এটা কাকতালীয় না। সব কিছুর একটাই সূত্র, এমিলি। আমি সাথে সাথেই আমার দিদিমাকে ফোন করলাম, কিন্তু তিনি ফোন ধরলেন না। তাই আমি নিজেই কিছু করার সিদ্ধান্ত নিলাম। চিন্টুকে আমি আমার বাবা মায়ের বাড়ি রেখে এলাম। পরের রাতে আমি আমার রুমে একটা ভিডিও রেকর্ডার সেট করলাম। পরদিন সকালে আমি যখন রেকর্ডিং দেখতে লাগলাম, আমার রক্ত জমে গেল। প্রথমে ভিডিওতে শুধু আমি ঘুমোচ্ছি দেখা যাচ্ছিল। তারপর 2, 4, 8 একটা ধীর আওয়াজ শোনা গেল, ঠিক যেমন আমি প্রতিদিন শুনতাম। ভিডিওতে সেটা খুব হালকা শোনা যাচ্ছিল, কিন্তু ফিসফিস আর পায়ের শব্দ একদম স্পষ্ট ছিল। তারপর আমি দেখলাম আমার দরজা ধীরে ধীরে খুলে গেল, আর আমি যা দেখলাম, আমার নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। এটা এমিলি ছিল। সে কাঠের মতো শক্তভাবে হাঁটছিল, প্রায় এক রোবটের মতো। সে দরজা দিয়ে ঢুকল আর সেই শেলফের দিকে এগিয়ে গেল যেখানে চিন্টুর খাঁচা রাখা ছিল। আমি ভয়ে জমে গিয়ে দেখছিলাম কিভাবে পুতুলটার চুল বের হয়। শেলফের কিনারা ছুল আর কিছু ঘুরে ফেল। চুলগুলো ফিরে গিয়ে গুছিয়ে তার মাথায় ঢুকতে লাগল। সে উপরে উঠল যেখানে হামস্টারের খাঁচা রাখা ছিল। আমি দেখলাম সে চিন্টুর খাবার ছিটিয়ে দিল, আর তারপর চুলের সাহায্যে নিচে নেমে এল। এবার সে আমার দিকে এগিয়ে এলো বিছানার কাঠের ফ্রেমে। সে ক্যামেরা থেকে আড়াল হয়ে গেল। আমার শরীরের মধ্যে একটা ঠান্ডা শিরশিরে কাঁপুনি ছড়িয়ে পড়ল। আমি ক্যামেরা প্রায় ফেলে দিচ্ছিলাম যখন দেখলাম চুলগুলো আমার আঙুলের চারপাশে পেঁচিয়ে গেছে। আর অল্প সময়েই সে আমার মাথার পাশে দাঁড়িয়েছিল। সে শুধু আমাকে দেখছিল। তার হাত এগিয়ে এলো আর সে আমার মুখে আলতো করে হাত বুলিয়ে দিল।